আচ্ছা মা, তুমি কেন বাড়ি থেকে নানি বাড়ি চলে গেলে? কি হয়েছে কি তোমার, বলো। দেখ বাবা, আসলে যে কথাটা তোকে না বললেই নয়। তোর বাবা দ্বিতীয় বিয়ে করার পরে মনে করলাম যে ওই বউ নিয়ে তোর বাবা থাকে, আর আমি তোরে ধরে থাকবো। আর তোর যে ওইটা অত বড়, তুই যেভাবে এ করিস আমি আর পারি না রে বাবা। আমার আর সহ্য হয় না জানিস। তুই যেভাবে রাত দিন দিয়ে আমাকে যখন খুশি তখন বাড়িতে এসে এটা করিস, জীবনে তুই বিয়ে সাথে করবি না, আমার উপরে তুই পড়ে থাকলি। আমি আর পারতেছি না, এই জন্য তো নানির বাড়িতে চলে আসছি, কয়েকটা দিন রেস্ট নেব। তুই আমাকে চালাস না তো। তুমি না বড় বড় মুখে বলছিলে যে তুমি আমাকে চালিয়ে নেবে, আমার আর কোনোদিন বিয়ে শাদী করতে হবে না, বাবা গেছে তাই কি হয়েছে? এখন আবার এই কথা বেশি হয়ে গেল না? এই দেখ, বড় বড় লেকচার মারবি না। আমি তোকে চিনি, বুঝতে পারছিস? আসলে আমি জানতাম না রে, তুই তোর বাবার মতো অনেক উঁচু লম্বা বড় হয়ে গেছিস তো। আর তোর সবকিছু যে এত বড় মোটা হয়েছে তা তো আর আমি জানি না। শোন, আসলে বিশ্বাস কর, আমি তোকে এইভাবে কখনো ভাবিনি, কিন্তু কয়টা দিন হলো তুই যেভাবে আমার উপর শুরু করছিস, আমি আসলে পারি না রে। ও দু একবার থাকলে আমি অসুস্থ হয়ে যাই জানিস। একদম আমি পেরে উঠি না। এই জন্য তোর নানের বাড়িতে আসছি। আচ্ছা শোন, আমি একটা সপ্তাহ থেকে তারপর আবার চলে আসব। এই কয়টা দিন একটু ধৈর্য ধরে বাড়িতে থাক, তারপরে দেখা যাবে তুই কত পারিস। ওরে, তোর বাবাকে এরকম কত দেখছি, তোর বাবাও ভুলে গেছে। তারপরে আমার স্বাদ মিটে গেছে, এখন আবার একটা বিয়ে করে সে তারে নিয়ে থাকে। আর এই জন্য তোর উপরেই আমি একটু নির্ভরশীল হয়েছি। আবার তুইও দেখছি তোর বাবার চেয়ে বেশি পারদর্শী, মানে খুবই ইনকাম করালা হয়েছিস, খুবই সংসার ঠেকানোওয়ালা মানুষ হয়েছিস তুই। আর এখন দেখছি যে তুই আবার আমারে হার মানিয়ে দিচ্ছিস, মানে আমি তোর এটা তোরটা আমি নিতে পারতেছি না, খুব কষ্ট হয় আমার জানিস। মানে তুই একদিন যখন ইয়ে করিস না ওইটা, আর আমি মানে পরের দিন কেমন যেন অসুস্থ হয়ে যায়, তোকে আমি বুঝাইতে পারি না রে। খুবই তোর এটা বড় মোটা। কি করে যে বলে, এই জন্য চুপি চুপি তোর নানির বাড়িতে চলে আসলাম। তোকে কিছু বুঝতে দেয়নি। তো যাই হোক, এই 5-7টা দিন একটু ধৈর্য ধরে থাক। আর যদি খুব সম্ভব হয়, যদি খুব মনে চাই, তাহলে তুই একটা রাত এসে এখানে থেকে যাস। তাহলে তো তোকে একটা রাত এখানে দিলে তার তোর মুখে কথা থাকবে না, হ্যাঁ কি? আমা, ওই নানিদের বাসায় কি তোমাকে আর আমাকে কি থাকতে দেবে ওরা? মানে এরকম কোনো পজিশন আছে থাকার মতো? হ্যাঁ আছে, আমি তো এসে ওই যে তোর ছোট মামার রুমে উঠছি। তোর ছোট মামা ওই যে ফ্যামিলি সহ ঢাকায় চলে গেছে, ওই রুমটাতে একদম ফাঁকা পড়ে আছে, ওইখানে আমি শুয়ে থাকি। আর তোর নানি থাকে আলাদা রুমে। তাহলে কি আমি আসবো? আর নানি কেমন আছে? হ্যাঁ, তোর নানি ভালোই আছে। আর শোন, যদি আসতে চাস তাহলে সন্ধ্যার দিকে চলে আয়, কিছু হাতে করে নিয়ে আসবি তোর নানির জন্য। আচ্ছা মা, সত্যি করে বলো তো, ওই ছোট মামার রুমে তুমি যে থাকো ওখানে কি আমাকে থাকতে দেবে তো, নাকি নানিরা কেউ নিষেধ করবে? আমি তো এখন ছোট নেই, বড় হয়ে গেছি। আরে বাবা, তোর নানির এ বাসায় আসলে এই রুম ছাড়া আর জায়গাও নেই। তুই আমার ছেলে না, তুই আমার রুমে থাকলে কেউ মাইন্ড করবে না, যতই বড় হোস। তো তোকে কে মাইন্ড করবে বল? আর তোর বড় মামা ওরা ও পাশের বাড়িতে থাকে, এই পাশে তোর নানি আছে আর তোর ছোট খালা আছে। তোর ছোট খালা ওর পড়ার রুম আলাদা ওই পাশে, আর এই পাশে তুই আর আমি থাকবো। বলবো তোর ওই তোর নানিকে দেখায় ফ্লোরে তোর বিছনা দেবো, আমি খাটের উপরে শুবো। যখন দরজাটা লাগিয়ে দেবো তখন আবার দুই মাহবতী এক জায়গা হয়ে যাব। হুম। কেমন আয় বুদ্ধিটা? আরে হ্যাঁ, এইটুক চালাকি না করলে তো থাকাও হবে না। আর শোনো, আমি ওই আজ কয়টা দিন তুমি চলে আসছো, আমার কিন্তু একদম ভালো লাগতেছে না, মানে খুবই ইয়ে উঠছে। তো ঠিকঠাক মতো দেবে তো? কোনো নিষেধ করো না কিন্তু, তুমি তো জানোই যে আমি আসলে শুরু করলে আসলে আমার অল্পতে হয় না, বুঝতে পারছো? আহা হা হা, আমার লক্ষ্মী সোনা রে, আমার কচি ছেলে। হ্যাঁ, আসো, তোমারে আমার চেনা আছে, ওই জন্যই তো তোমার নানির বাড়িতে আমি আসছি। কারণ তুমি যে শুরু করো আর যেভাবে ইয়ে করো, হ্যাঁ, ওইভাবে মানুষের ইয়ে থাকে নাকি? তুমি জানো না? আমি এই জন্যই তো তোমার কারণে, তোমার চিন্তাই তো আমি অসুস্থ হয়ে যাই। এই জন্য তোমার নানির বাড়িতে কয়েকটা দিন রেস্ট নিতে আসছি। আবার এখানেও পাস ছাড়ো না, চলে আসতেছো। আসো, আমার আমার জন্য তোমার ময়া দেয়া করে কি হবে? যা কপালে থাকে তাই হবে। তোমার তো হোক। হাসো তুমি। আচ্ছা, আমি এইটা বুঝলাম না, তুমি আমার সঙ্গে এই রকম করে কথা বলছো কেন? আসলে কি আমি তোমার উপরে কোনো কিছু প্রেশার করতেছি নাকি? আমি বুঝলাম না তো। না, তা করবা কেন? তুমি আমারে একদম ভাদর করো খালি, তাই না? হ্যাঁ, একটু মানুষ রয়েস হয়ে যা হয় করে। তুমি যে যেভাবে করো, তোমার কাছে মানুষ থাকে? তুমি কও, ও যদি পরের মেয়ে নিয়ে আসতাম এতদিন, আমার মনে হয় বাড়ি ছেড়ে পালাতো, বুঝতে পারছো? আমি তোমার মা হয়ে তোমার ইয়ে সহ্য করে গেলাম।
আর অন্য মেয়ে হলে এতদিন আমার মনে হয় না যে তোমার সংসার করতো, তোমার ভাত খাইতো। তারপরেও শোনো, এখন একটা মেয়ের জন্য আসলে এরকমই দরকার, জানো? এইরকম একটা সুপুরুষ, এইরকম একটা হ্যান্ডসাম ছেলে কজনের ভাগ্যে জোটে বলো? এখন বাবারে, আমি নানান রকম চিন্তা ভাবনাই, যতই আমি কম বয়সে তোমার মা হই, যত ইয়াং হই, তারপরেও একটা কথা আছে, তোমার বাবার চিন্তা ভাবনায় আমার জীবনটা একদম কেমন যেন এলোপাতারি হয়ে গেল। তবু এই যে তোমাকে ধরে আমার জীবনটা একরকম ভাবে চালিয়ে নিচ্ছি, এই জায়গায় তো বড় বাস। তারপরও আমি তোমাকে যে রাগ করে কথা বলতেছি না বাবা, তুমি এটা আমার মনে আমার কথায় কষ্ট নিও না। তুমি আসো। তবে শোনো, আমার ওই যে ইয়ে হয়েছে তো, কি করে মানে মাসে যেটা হয় আর কি, এর উপরেই থাকবা না? কি করবা এটা তুমি জানো। আবার তোমারে না করলেও তোমার মন খারাপ হয়, আমি বা কি করবো বলো? ও জ্বালা, তাহলে কি হবে এখন? এটা আমি জানি নাকি? তোমারে যদি বলি না করি তাহলে তো তোমার মন খারাপ হবে। তো তোমার যা ভালো হয় তুমি তাই করো, তোমার উপরে ছেড়ে দিলাম আমি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার আসার দরকার নেই। তুমি কয়েকটা দিন থেকে ঠিকঠাক হয়ে সুস্থ হয়ে তারপর বাড়িতে আসো, তারপরে দেখা যাবে নাকি? আরে না না, পাগল ছেলে। আরে এই সময় তো আরো আমার বেশি মন চায়, বেশি দরকার হয়, বুঝিস না কেন? বললাম, আর তুই একটা সুযোগ পেয়ে গেলি আর আসবি না। আরে চলে আয় তুই, আজকেই চলে আয়। এই সমস্ত কথা স্যার আমারও দরকার, বুঝতে পারছিস? তোকে আর 2-3টা দিন দেখে আসছি, আমার ভালো লাগতেছে না। আর তুই সুন্দরভাবে এটা আমার সঙ্গে ইয়ে করবি। হ্যাঁ, আমি তোর মা না, আমাকে সেবা যত্ন করলে তুই পরকালে শান্তি পাবি, বুঝতে পারছিস? চলে আয় তুই। আরে এইরকম সুযোগ কয়টা ছেলে বা পায় মাকে সেবা যত্ন করার, হ্যাঁ? আমি দেখ না, তোর কাছে আছি, তুই আমাকে সেবা যত্ন করতেছিস ঠিকঠাক করতে, আমার মনটা কত সুন্দরভাবে আনন্দে উৎফুল্ল ভরিয়ে দিচ্ছিস না? এইটার জন্য তুই পরকালে নাজাত পাবি রে। আরে চলে আয় পাগল, তোর ইচ্ছাটা পূরণ করাটাই এখন আমার কাজ। আমি তোকে কোনোদিনও বিবাহ করতে দেব না, জানিস? আমি যতদিন বুড়ো না হব। কারণ দেখ, তোর বাবা তো ওই যে একটা নিকা করে খুব উনারে নিয়ে শান্তিতে আছে। তো ওই ঝোরজাটা তোর বাবার হচ্ছে পছন্দ, তোর বাপের পছন্দ। আমার মতো একটা ভালো ফ্যামিলির একটা সুন্দরী মেয়েকে তোর বাবার পছন্দ না। মানে যার যা অভ্যাস, বুঝতে পারছিস? আগেই যদি জানতাম তাহলে তোর বাবার সংসারে আমার কোনোদিনই আসা হতো না। আসলে কি আর করার বল, এরা কপালে লিখন থাকলে তো আসলে কেউ ঠেকাতে পারে না। তো যাই হোক, যেভাবেই হোক, কোনোদিন তো বেচারাটা আমাকে শান্তি দিলই না। আবার সেই শান্তিটা এখন নিজের ছেলের কাছ থেকেই ইয়ে করতে হচ্ছে। তো যাই হোক, তুই ইয়ে করবি না, রাগ করবি না। আমার যা হয়েছে হয়েছে। আর এই সময় এখন আমার বেশি তোর কথা মনে হচ্ছে, বুঝিস না? এই সমস্ত হলে বেশি কথা বেশি দরকার হয়। তুই এ কর। চলে আয় তুই। তারপরে কোনো ব্যবস্থা ট্যবস্থা আমি করে তারপরে না হয় থাকবো না। মা, তুমি কি ওখানে সালোয়ার কামিজ পরে গেছো নাকি শাড়ি পরে গেছো? কেন রে? হঠাৎ এই কথা জিজ্ঞেস করলি যে? আসলে তোমাকে কি যে বলি, মানে সালোয়ার কামিজ পরা অবস্থায় তোমাকে দেখতে আমার ভালো লাগে। কত সুন্দর নাদুস নুদু সুষ্ঠু পুষ্টু, কোল ভরা মা তুমি। হ্যাঁ। এই জন্য জিজ্ঞেস করলাম। হ্যাঁ রে, আমি তো সালোয়ার কামিজ পরেই আসছি। আর জানিস, ওই সালোয়ার কামিজ পরে আসলে না, রাস্তা দিয়ে মানুষ আমার দিকে ফেল ফেল করে তাকায় থাকে। আমি ওই যে হাঁটা চলা করি যেভাবে দুলিয়ে, এটা মানুষ খুব ফলো করে, জানিস? আমার লজ্জা লাগে, তারপরেও আমার আসলে বাইরে এভাবে না আসলে ভাল লাগে না। শাড়ি পরলে নিজেকে খুব বুড়ো বুড়ো মনে হয়, জানিস? আসলে আমি তো বুড়ো না রে। দেখ না, তুই আমার প্রথম সন্তান, বড় হয়ে উঠছিস, আর কোনো সন্তান আদি আমার হলো না। তাহলে তোর মা কি বুড়ো হয়ে গেছে নাকি? হ্যাঁ? না না মা, তা হবে কেন? তুমি আমার লক্ষ্মী মা, আমার ভালো মা তুমি। আর শোনো, আমি তাহলে সন্ধ্যার পরে চলে আসতেছি। একটু মিষ্টি হাতে করে আসবো, নানির জন্য পান সুপারি কিনে নিয়ে আসবো। আর শোনো মা, ওই নানিকে বলো আমার জন্য একটা ভালো আয়োজন করতে, মুরগি টুরগি একটু জবা দিতে বলো, তারপরে এসে আমি খাবো। হ্যাঁ রে, তোর নানির বাড়ি তো সব রেডি আছে, ফ্রিজে রাখা আছে, ওটা হলেই চলবে আমাদের। অযথা বাড়তি ইয়ে করে লাভ কি? মুরগি আছে, খাসি আছে, যেটা খাবি খাবি। তোর জন্য আয়োজন করতেছি, তুই চলে আয়। আর শোন বাবা, ওই আমার হানলার উপরে 2টা ইয়ে আছে, ওইটা নিয়ে আসিস তো, ওই যে ছোট যেটা, বুঝতে পারছিস, যেটা আমি নিচে পড়ি। ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোনো, ওই পুরন হয়ে গেছে ওটা আমি হাতে করে নিয়ে আসতে পারবো না। আমি বাজার হয়ে আসতেছি, প্রয়োজনে 5-6 পিসে ভালো সুন্দর কালার দেখে কিনে নিয়ে আসবো না। আমি তো সবকিছু জানি, বুঝতে পারছো? নিয়ে আয়, তোর যখন এত শখ, নিয়ে এসে নিজে হাতে আমারে পড়ায় দেখবি কেমন দেখা যায়, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। তো ঠিক আসুন। ওই আমার আবার একটা কথা মনে হচ্ছে, মানে আমার তো ওই সমস্ত কোনো কিছু দিয়ে ভাল লাগে না, জানিস? মানে আমার একটা নীতি মন করছে, তোর মতো একটা মানুষ বানাইতে ইচ্ছে করতেছে। এটা কি দিবি তুই আমারে, না কি করবি বল? তাই নাকি?
আরে আমি তো জানি, কারণ বর্তমানে এই সময়টাই তো তোমার চলতেছে। এখন যে তোমার কাছে যাওয়াই আমার আসলে ঠিক না, তারপরেও আমি যাচ্ছি। তুমি আবার চালাকি করো না, শোনো, এই সমস্ত পাগলামো করো না। এই সমস্ত দরকার নেই এখন। মানুষ কি বলবে বোঝো না? প্রয়োজনে এমন একটা সময় আসবে তখন দিব, এখন এটার দরকার নাই। আরে না রে পাগল ছেলে, আমি তোরে এমনি মজা করে কথাটা বললাম। যে সময় দরকার হবে তখন তো আমি চেয়েই নেব। অবশ্য এটাও ঠিক, বর্তমান যে সময়টা আমার এখন চলছে, এখন কিন্তু অলরেডি মানে চাইলেই হয়ে যায় জানিস। তবে নিব না, একটু দেখে শুনে থাকলেই হয়ে যাবে। আর যখন দরকার হবে তখন তো আমিই নেব, কোন ফাঁকে যে নেবো তুই এটা নিজেও অনুমান করতে পারবি না রে বাবা। আমিই তখন নিয়ে নেবো। আর তো শোন, ওই যেহেতু এটা নিজের বাড়ি না কিন্তু তোর নানির বাড়ি, মানে এমন করে কোনো কিছু মামার সঙ্গে আচরণ করিস না যে এটা মানুষ বুঝতে পারে। তুই তো আবার মানে বলতে শুরু করলে বা ওই সমস্ত শুরু করলে একদম মানে আর পাঁচ গার মানুষ এটা বুঝতে পারে, শব্দ পায়। এরকম কিছু করবি না কিন্তু। মানে ধীরে সুস্থে আমার সঙ্গে ভালো আচরণ করবি, ভালোভাবে কথা বলবি, সবার সঙ্গে ভালোভাবে আচরণ করবি যাতে তোকে সবাই ভালো বলে। মানে বুঝিস না, পাশের রুমে তোর নানি থাকে, যদি কোনো কথা কোনো কিছুতে অনুমান করে তাহলে এই জন্য তোকে আগেই বলে নিলাম, হ্যাঁ? খুব ধীরে সুস্থে, ওই বাড়ির মতো এরকম পাগলামো করবি না কিন্তু। আমাকে কি এতই বোকা পাইছো মা? আমি কি এতটাই এখনো ছোট আছি? আমি বুঝি না এসব? আমি তো অবশ্যই বুঝি। তো ঠিক আছে, তাহলে আমি কিন্তু কই বাজার দিয়ে আসতেছি, তোমার জন্য সুন্দর দেখে আমার পছন্দ মতো কিছু জিনিসপাতি কিনে নিয়ে চলে আসতেছি। আর নানির জন্য পান সুপারি কিনে নিয়ে আসবো, মিষ্টি নিয়ে আসবো। অনেকদিন পর নানির বাড়িতে নাতি ছেলে আসতেছে, একটা ব্যাপার আছে না? সবাইকে খুশি করব। আর আমার জন্য একটু ভালো আয়োজন করো। তো এখন রাখতেছি, আমার তাড়াতাড়ি আসতে হবে, খুবই মানে বোঝই তো কত আশা নিয়ে কিন্তু নানির বাড়িতে আসতেছি। আমাকে খালি হাতে মা ফিরাই দিও না কিন্তু। আচ্ছা বাবা, তো ঠিক আছে, চলে আসো, এখন রাখি। ওকে মা, রেখে দাও তাহলে। বাই। তো বন্ধুরা, আমার ছেলে আর আমার এই সংলাপটি তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে তোমার কাছের বন্ধু বান্ধবকে শোনার সুযোগ করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, আগামীকাল আরো সুন্দর গল্প নিয়ে আসছি। ততক্ষণে সবাই তোমরা নিজের যত্ন নেবে, ভালো থাকবে, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি সুমতি স্যার বলছেন? হ্যাঁ, তো কি হয়েছে? স্যার, এই মাসের কিস্তি আমার বাড়িওয়ালা দিতে পারবে না। সে ওই যে ইটের ভাতার কাজে চলে গেছে। ও, এই আপনি মুকুল ভাইয়ের বউ না? এতক্ষণে পরে আপনি চিনতে পারলেন স্যার? হ্যাঁ, আমি আসলে বুঝে উঠতে পারছিলাম না। আরে স্যার, আমি আপনার ওই যে সুন্দরী ভাবি, আপনার সুন্দরী ভাবি বলে ডাকেন, হে, সেই আমি। হ্যাঁ ভাবি, এখন আমি চিনতে পারছি। চিনতে যখন পারছেন তাহলে একটা ব্যবস্থা করেন। তো আমি আপনার জন্য কি করতে পারি আপনি বলেন। দেখুন স্যার, আপনি যদি আমার এই উপকারটুকু না করেন আমি একদম বিপদে পড়ে যাব। কারণ আপনার ভাই ইতিপূর্বে কোনো দিন এই ইটের ভাটার কাজ, দিন মজুরি খেটে খাওয়া কাজ করেনি। সে একটা শিক্ষিত ছেলে, তার জন্য আমার বড় মায়া হয় জানেন। এই যে শিক্ষিত ছেলে বেকার অবস্থায় ছিল, এলাকার মধ্যে কিছু ছেলেপেলেরে প্রাইভেট পড়াইতো, সেখান থেকে যে টাকা আসতো সেটা দিয়ে কোনো রকম করে আমরা ঘষে মেজে সংসার চালাইতাম। তারপরও দুইটা ছেলে মেয়েকে মানুষ করতে যেয়ে মাঝে মধ্যে আপনাদের অফিসের শরণাপন্ন হয়ে আপনাদের সাহায্য নেই। কিন্তু এই মাসের এই কিস্তির টাকাটা আর আমি কোনোভাবে মেলাইতে পারছি না। তো এই জন্য আমি আপনার শরণাপন্ন হয়েছি। আপনি যদি একটু সাহায্য না করেন ভাই, তাহলে তো আর আমি বাইরে উঠতেছি না। এই জন্য আপনাকে রিকোয়েস্ট করতেছি। কিন্তু ভাবি, সবই তো আমি বুঝলাম। এই মায়া ভরা কথা, এই বাস্তব জীবন কাহিনী, এটা কি সমতির অফিস শোনে? আপনি বলেন, এখানে আমি কি করতে পারি? দেখেন, আপনার হাতের মধ্যে সবকিছু। আপনি চাইলে আমাকে এই মাসটা উপকার করতে পারেন। আপনি যেভাবে চাইবেন আমি সেইভাবেই রাজি আছি। বোঝেন না আপনি? এখন তো বিপদে পড়ছি ভাই, গরিব মানুষ। আমি একটা শিক্ষিত মেয়ে, কিন্তু দেখেন এই অভাবের তাড়নায়, বিশ্বাস করেন ভাই, বলতে গেলে আমার কান্না আসে। আমি এই পাশের বাড়ি জিয়ের কাজ করতেছি, এটা কাউকে বুঝতে দিচ্ছে না। আমি আপনার ভাইরে ভালোবেসে বিয়ে করেছিলাম, অথচ আজ আমার বাবা মাকে এই দায়ী করতে পারছি না। তাই নিরুপায় হয়ে
গোপনে পাশের বাড়িতে জিয়ের কাজ করে আবার এই দুইটা সন্তানদের লেখাপড়া করায় মানুষ করতেছি। আর ওই যে আপনার ভাই, সে ওই যে কোনো দিন যে কাজ করেনি, দিন মজুরি খেতে খাওয়া কাজ করেনি, সে আজকে নিরুপায় হয়ে ইটের ভাটার কাজে চলে গেছে। এই কষ্টটা আমি কাকে শেয়ার করব? আপনি বলুন ভাই, আমি যে বড় বিপদে আছি, আপনি আমাকে এইটুকু সাহায্য করুন। আমি যদি আপনার বোন হতাম, তাহলে কি আপনি আমাকে সাহায্য করতেন না? আরে এ এ সুন্দরী ভাবি, আপনি এইভাবে কান্নাকাটি করবেন না তো। থামেন আপনি, দেখি আপনার একটা কোনো ব্যবস্থা করা যায় কিনা। হ্যাঁ ভাই, আপনি একটা ব্যবস্থা করেন, তা না হলে আমি একদম চলতেই পারবো না, আমার মান ইজ্জত কিচ্ছু থাকবে না। মানুষ জেনে যাবে যে আমরা কিস্তিওয়ালার কাছে দায়ী হয়ে আছি। আরে সুন্দরী ভাবি, গিভ অ্যান্ড টেকের দুনিয়া। আসলে তো কেউ খালি খালি উপকার করে না। আমি আপনার একটা শর্তে উপকার করতে পারি, যদি আপনি আমার সঙ্গে একটু সময় দেন আর কি। পারবেন? সেটা কেমন করে? আরে আপনার কান্না থামান, আর একটু রিল্যাক্সে আমার সাথে কথা বলেন। আমি আপনার সব ব্যবস্থাই করব। আমি আপনাকে সত্যি আশ্বস্ত দিচ্ছি, আপনার সব ব্যবস্থাই হবে। কান্না থামান তো, ওই নেকা কান্না কানবেন না। বিপদে পড়ছেন, আমার কাছে সাহায্যের হাত বাড়াইছেন, আমি আপনাকে সাহায্য করব। তবে আমার কিছু শর্ত আছে, কথাটা যদি আপনি মানেন তাহলে আমি আপনাকে সাহায্য করব। তাছাড়া কি খালি খালি কেউ সাহায্য করে? আচ্ছা বলেন, কিভাবে সেটা করবেন আপনি? ভাবি, আমি বলতেছিলাম কি, আসলে আমার কথায় মাইন্ড করবেন না। আপনি যদি একটা সময় সময় করে আমার সঙ্গে আসতে পারেন, তাহলে আমারও হতো, আর আপনাকেও আমি সমস্ত বিপদের হাত থেকে রক্ষা করতাম। পারবেন? আরে ভাই, আমি তো আপনাকে সেটাই বলছি, কিন্তু সেটা কি করে, কিভাবে? আহ, আপনি এখনো এটা বোঝেননি। আমি আপনাকে আসলে যেটা বোঝাইতে চাইছি, এটাই তো সমস্যা। মানে আপনি আমার সঙ্গে পার্সোনালি একটা সময় সময় দিবেন। বুঝতে পারছেন? তাহলে কি হবে? আর সেখানে সময় দিয়ে আপনার সঙ্গে আমার কি করতে হবে? ও মাই গড, আমি কারে কি বুঝাইতেছি? তার মানে এখনো আপনি আমার ভাষা বুঝতে পারেননি? আচ্ছা ঠিক আছে, আপনার উপকার আমি করতে পারবো না। আপনি আপনার মতো থাকেন। ওই অফিসের স্যাররা যখন আপনার বাড়ির পর যে টাকার জন্য প্রেশার দেবে তখন বুঝবেন ঠেলা। তো রাখতেছি। এই না না, রাখবেন না রাখবেন না, শোনেন শোনেন। আরে আমি বুঝতে পারছি, আমি এই কথাটা আপনার মুখ দিয়ে আমি শুনতে যাচ্ছিলাম। আপনি তো আমাকে ক্লিয়ার করে বলার সাহসই পাচ্ছেন না। আরে বোকা ছেলে, আমি তো বুঝতে পারছি আপনি আমাকে কি বলতে চাইছেন। আমি বুঝি না এটা? ও, তাই নাকি? তো বুঝতে পারছেন, তাহলে এত নাটক করতেছেন কে? আমার কাছে বেশি চালাকি দেখাচ্ছেন? না রে ভাই, আমি আসলে আপনার মুখ থেকে এই কথাটা শুনতে চাইছিলাম যে আপনিই বলেন, আমি ক্লিয়ার হই কথাটা। তো আপনি যখন পার্সোনালি আমাকে ডাকতেছেন, আমি তো জানি কেন। কিন্তু ভাই, আমার একটা কথা কি জানেন, মানুষের যখন মানুষ উপকার করে, আমার মনে হয় নিঃস্বার্থে করাটাই উচিত। আমি আপনাকে তো পরের মাসে ঠিকই পুষিয়ে দিতাম, জাস্ট একটা মাসের জন্য একটু হাওলাত মনে হয় চাইছিলাম। আর আপনি তার বিনিময়ে আমাকেই সময় দিতে হবে আপনার সাথে, এই প্রপোজ করে ফেললেন আমাকে। একবার আগে পিছে ভাবলেন না? হায় রে দুনিয়া। এই জন্যই তো ভাই, আসলে কি যে বলবো, মানুষ অন্যায় অপরাধ করে কেন দেখেন, এই সমস্ত চাপে যখন মানুষের আর কোনো কুল কিনার থাকে না, টাকা পয়সার চাপে, টাকা পয়সার ভয়ে, বাণিজ্য হারানোর ভয়ে, মানুষের চোখের আড়ালে থাকার কারণ থাকতে চায় মানুষ। এই কারণে নিজের সবকিছু বিলাই দিতেও একদম দ্বিধা করে না। আজকে তাই আপনি আমাকে করতে যাচ্ছেন, কিন্তু দেখেন এটাকে বলা হয় ব্ল্যাকমেল। দেখেন, আমি কিন্তু আসলে আপনার কাছ থেকে এটা আশা করছিলাম না। আমি আপনার কাছে একটু সাহায্য চাইছিলাম, আর আপনি আমাকে বিনিময় করতেছেন। তো বিনিময় যখন করবেন, তাহলে একে কি সাহায্য বলে বলেন? তাহলে তো আমি, আমাকে নিলেন গিভ অ্যান্ড টেক, আমাকে নিলেন আর আপনি আমাকে দিচ্ছেন, এটাই তো। তাহলে সাহায্য কোথায় হলো বলেন? শোনেন ম্যাডাম, এই আপনার এই সততার কথা আর এত এই আবেগী কথা, এই দিয়ে জীবন সংসার চলে না। আপনি যদি আমার সাহায্য নিতে চান, আমার পরিষ্কার কথা, আপনি আমাকে সময় দেবেন। এক দুই দিন সময় দিতে দিতে হবে আপনাকে। তাহলে আমি আপনাকে সম্পূর্ণ দায়ভার নিয়ে নেবো। এই টাকা আপনাকে আর দিতে হবে না পরের মাসে। যদি রাজি থাকেন তাহলে আমাকে ফোন করে জানিয়ে দেবেন। বুঝতে পারছেন? হ্যাঁ, সবই তো বুঝলাম রে ভাই, কিন্তু উপায় তো আর নেই। আপনি তো দারুণ ভাবে একটা সুযোগ নিয়ে বসলেন ভাই, কিন্তু আপনি তো জানেন যে আমি নিরুপায় তাই। তো ঠিক আছে, কি আর করা, তো কোথায় আসতে হবে স্যার? শোনেন ভাবি, আমি যশোরের ছেলে। আমি এখানে রুম ভাড়া করে থাকি, আর একলাই থাকি, সমস্যা হবে না। আপনি আমার রুমের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, জাস্ট ওই টাইম, একটা টাইমে ওখানে চলে আসবেন।
আসলে তারপরে কিছুটা সময় দেবেন, তারপর আবার চলে যাবেন। বাস আপনার কাজ হয়ে যাবে। আর শোনেন, ওই একদিনে না কিন্তু না, 2-4টা দিন একটু সময় দেন। যদি ভালো লাগে তাহলে আপনি আসবেন, বুঝতে পারছেন? শুধু তাই না, আপনাকে বিনিময়ে আরো কিছু আমি আপনাকে গিফট করব। আপনাকে আমার ভারী পছন্দ হয়েছে। দেখেন না, ফিল্ডে গেলে আপনার দিকে আমি ফ্যাল ফ্যাল করে তাকায় থাকি, সুন্দরী ভাবি বলে ঠাট্টা করি। আসলে এটা আমি মন থেকে বলি, বোঝেন না আপনি? সবই তো বুঝি রে ভাই। কি আর বলার, দুঃখও হয়, হাসিও পায়, কষ্টও আসে মনে। আসলে কোনো পরপুরুষের সাথে এই জীবনে আমি আসলে যাইনি তো, এই জীবনের প্রথম, তাই আমার গাটা ভীষণ ছমছম করতেছে আপনার কথা শুনে। আর শোনেন, হ্যাঁ আমি যাব, যেহেতু বিপদে পড়ছি। জীবন মানেই যুদ্ধ, আসলে এটা আমি জানি। তবে ভাই, ওই একটা দিনে আর দাবি করেন না। আচ্ছা ভাবি, আপনার কথাই থাকলো। কিন্তু আমার একটা কথা আছে, যদি আপনার ভালো লাগে তাহলে আপনি চাইলেই আসতে পারবেন। আপনার জন্য আমার দরজা খোলা। আর আপনার যখনই ছোটখাটো হেল্প লাগবে, আমি এটা আপনাকে করব, কথা দিলাম। কারণ আমারও খুশি মনে হচ্ছে যে যাকে চোখে দেখে এত ভালো লাগলো, তাকে আমি আসলে পাইতে যাচ্ছি। সবই উপরওয়ালার খেলা। বাবা, হ্যাঁ আপনি দেখছি মহা খুশি হয়ে গেলেন। হ্যাঁ, হাতে যখন বিপদে পড়ে সামসে কেউ এসে তখন ইয়ে করে। তো আমার হয়েছে তাই রে ভাই। আমি একটা শিক্ষিত মেয়ে, সুন্দরী মেয়ে, আর আমার বাবাও টাকা পয়সাওয়ালা কম না। শুধু এরে আমি ভালোবেসে বাড়ি থেকে চলে এসে নিজের ইচ্ছায় বিয়ে শাদী করে সংসার করতে চাই বিদায়। আর জিয়ের কাজ করে সংসার চলাকে না পেরে আপনাদের অফিসের সমানুপন্ন হই। আর আজকের একটা কিস্তি থেকে গেছে, আপনার সাহায্য চাইলাম। আর আপনি আমাকে এইটা দাবি করে এইটা নিয়েই ছাড়তেছেন। নেন, উপরাল একজন আছে। আসলে আমার ইচ্ছাই কিন্তু আপনি পাচ্ছেন না ভাই, আসলে বিপদে পড়ে আমি আর রাজি না হয়ে থাকতে পারতেছি না, তাই গেলাম। এত কান্না করলাম, এত কিছু বললাম, তবুও আপনি, হ্যাঁ, আমার কথায় ভিজলেন না। আপনি আপনার মতোই দেখলেন সত্যটা। কি করবো আসলে, মানুষ কেন যে এই সমাজের মানুষ এইভাবে খারাপ হয়, নষ্ট হয় একটা মেয়ে, কেন, কেন নিজেকে অন্যের কাছে লেলিয়ে যায়? এই যে জাস্ট একটা এক্সাম্পল, এই সমস্ত কারণে তারা তখন আর কুল পায় না, তখন বাধ্য হয়ে অন্য পুরুষের সমানুপন্ন হয়, তার কাছে যায় থাকে। আর সমাজের এক শ্রেণীর মানুষ ওই মেয়েটাকে ভুল বুঝে ঘৃণা করে। অথচ সে চাইলে তার সাহায্যের হাতটা ওই মেয়েকে বাড়াই দিয়ে একটু সাহায্য করলে কিন্তু ওই মেয়েটার আজ খারাপ হওয়ার কোনো চান্স থাকে না, সে ভালোই থাকতে পারতো। কেউ তো দেখে না সমাজের টাকা পয়সা আল্লাহ মানুষ যারা আছে, তারা রে ভাই কেউ দেখে না, সবাই স্বার্থপর। অথচ যদি একটা মেয়ে যখন নিজের সবকিছু আগায় দেয়, তখন তো ফেল ফেল করে মানে ইয়ের মতো এসে ওইটা হিংস্র হয়ে এসে ধরে নেয়। এইটা হচ্ছে আজকাল মানুষের নৈতিক চরিত্র ভাই। যা হোক, আমি এখন বিপদে পড়ছি, আপনার সুযোগ নিছেন, নেন। তবে ভালো লাগা আর না লাগা সেটা ম্যাটার করে না। আমি আপনার কথায় রাজি, আপনার সঙ্গে আমি যাব। তো ঠিক আছে, আমি এখন রাখতেছি ভাই, মন মানসিকতা ভালো নেই। তবে আমার এই মাসের কিস্তি যেন আর সারা নিতে না আসে, এই প্রবলেমটা আপনি সলভ করে দেবেন। আমি একটা দিন আপনার সঙ্গে থাকবো, আমার পাপ হয় হবে। তবে এই কথা যেন আর কেউ না জানে ভাই। আর আমার হাজবেন্ড ইটের ভাটার থেকে বাড়িতে চলে আসলে তখন কিন্তু আপনি আমাকে আর ফোনও দেবেন না এই সমস্ত বিষয় নিয়ে। এটা অনুরোধ থাকলো, আমার সংসার ভাঙার কাজ করবেন না, বুঝতে পারছেন? তো রাখতেছি ভাই, আল্লাহ হাফেজ। ওকে, ঠিক আছে, তো রাখেন, পরে কথা হবে। তো বন্ধুরা, এই গল্পের মধ্যে আসলে একটা মেয়ে কেন জীবনের নষ্টর দিকে চলে যায়, এইটাই তার উদাহরণ দেওয়া হয়েছে। যদি এই সংলাপটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন, ভিডিওতে একটা লাইক দেন, আর শেয়ার করে আপনার কাছের বন্ধু বান্ধবকে শোনার সুযোগ করে দেন। আর হ্যাঁ বন্ধুরা, আগামীকাল আরো সুন্দর গল্প নিয়ে আসছি। ততক্ষণে আপনারা সবাই নিজের স্বাস্থ্যের যত্ন নেবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বাবা, তুমি কোথায় আছো এখন? কেন রে বাবা? এই যে তোমার ছোট মামা বিদেশ যাবে, তো তাই একটু রান্না বান্না করছে, আমারে দাওয়াত করছিল, তাই তোমার মায়েরে নিয়ে তোমার মামার বাড়িতে আসছি। কি হয়েছে, কিছু বলবা? হ্যাঁ, তুমি খালি মারে নিয়ে ওই দেশে দেশে দাওয়াত খাইয়ে বেড়াও। তোর মেয়ের কি একবার খোঁজ খবর রাখো, কি হয়েছে না হয়েছে, শুনছো কিছু তুমি? না রে বাবা, আমি কোত্থেকে শুনলাম? কি হয়েছে বলো। ও, তার মানে মেয়েরে বিয়ে দিলে মেয়ে পর হয়ে যায় বাবা মার কাছে না? একটাবার কি ফোন টোন দিয়ে খোঁজ খবর রাখো তুমি? আমার কি হলো না হলো, খালি আমি তোমার ফোন দিয়ে সবকিছু বলবো আর তোমার খোঁজ নিতে হয় না? আমি তোমার মেয়ে না? বাবারে, মাথা ঠান্ডা করে বলো কি হয়েছে। আসলে আমি তোমাকে ফোন দিইনি, সবই ঠিক আছে, কিন্তু আসলে কি হয়েছে না হয়েছে একটু ফোন করে আমাকে ঠান্ডা মাথায় বলো, আমি এখন শুনি।
আমারই তো আর তুমি ইতিপূর্বে জানাওনি। দেখো বাবা, তোমারও ওই সময় এত করে বুঝাইলাম যে বাবা, অতগুলো টাকা পয়সা দিয়ে তোমার জামাইরে বিদেশ পাঠায়ও না, পাঠায়ও না। তুমি কি আমার কথা শুনলে? বলো। আমি তখন বলছিলাম যে আহ, আপাতত 2-3 লাখ টাকা হলে এই দেশে কিছু একটা করে টরে খাওয়া যায়। কত মানুষ এই দেশে ব্যবসা বাণিজ্য করে খায় না। অযথা তুমি আমার কাছ থেকে ওরে আলাদা করে বিদেশ পাঠিয়ে দিলে। আমার জীবনে সেটা কষ্ট নামলোই। আবার এখন কি করছে তা কি জানো তুমি? কি করে জানবো যে কি করছে? বলো তুমি, আমি শুনি কি করছে। বাবা, 6টা মাস যেতে না যেতেই স্বামী আমার কাছ থেকে তুমি আলাদা করে বিদেশ পাঠিয়ে দিলে। তারপরে আবার যাওয়ার আগে শুনতেছি একজনকে বিয়ে করে রেখে চলে গেছে। সেই বউ এখন এই বাড়িতে চলে আসতে চায়, তার বাড়ি থেকে লোকজন আসতেছে এখানে। 6টা মাসও হলো না সে আমার সঙ্গে ভালো করে সংসার করলো না। বিয়ের কি স্বাদ, স্বামীর কি সুখ, কিছুই বুঝলাম না। আর তুমি এর জন্য দায়ী। তুমি আমার জামাইকে বিদেশ পাঠিয়ে দিলে। কি করবা তুমি আমি জানি নে। আমি আর এই সংসারে থাকতে যাচ্ছি না। তুমি আমার এখান থেকে নিয়ে যাও। এই সতীনের সংসার আমি সংসার করব না। সে কেন এই কাজটা করলো? আমি তোমার ডাঙ্গুর মায়া। আমার কিসে কম ছিল? রূপ জৈবন কোনো কিছুতে কি কম ছিল তুমি বলো? আমি কলেজে লেখাপড়া করতাম, শিক্ষিত একটা মেয়ে। আমার কত সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ সামনে আমি দেখতে পাচ্ছিলাম। আর এই কাজটা করলে তোমরা। এখন আমি কি করব? আমার আর ভালো লাগতেছে না। একটু খোঁজ খবরও রাখো না। এখন ওই যারে ওই গোপনে বিয়ে করে চলে গেছে, সে ওই মাঝে মধ্যে তার বাড়ি থেকে লোকজন এসে এখানে তাকে বাড়িতে উঠানোর জন্য চেষ্টা করতেছে। এখন আমার কি হবে? আমি কি এই কপাল নিয়ে সংসারে আসছি তুমি বলো? আমার দায়িত্বটা এখন তোমারই নিতে হবে। তুমি এই কাজটা করছো, তুমি এখন আমারে চালাবে। স্বামীর সুখ কি জিনিস এটা ভালো করে উপলব্ধি করতে পারলাম না। একটু বুঝলাম না। আর এই জীবনের অন্ধকারটা তুমি নামায় নিয়ে আসলে। এর জন্য তোমাকে আমি দায়ী করব বাবা। তুমি দায়ী। আচ্ছা বাবা রে, কান্নাকাটি থামাও। আচ্ছা আমি বাড়িতে চলে আসতেছি, তোমার মা যদি তোমার মামার বাড়িতে থাকে থাকুক, আমি চলে আসতেছি, এসে তোমার ওখানে আসতেছি, আমি দেখি কি করা যায়। শোনো, ওই কিচ্ছু করা লাগবে না তোমার। তুমি কি করতে পারবা? তুমি কি ওই মেয়েটাকে এখান থেকে তাড়াই দিতে পারবা? সে তো একটা বিয়ে করে তুই চলে গেছে, তার কাছে জলজ্যান্ত প্রমাণ রয়েছে। তুমি এখন এটাই আমাকে করবা, এখান থেকে সোজা তোমার বাড়িতে নিয়ে চলে যাও। আর আমি জীবনে কোনোদিন বিয়ে করব না। ওই মা বুড়ো হয়ে গেছে, মার কথা বাদ দাও। তুমি আমাকে এই সমস্ত দিবি, আমাকে নিয়ে চালাবে। আমার এই জীবন জীবন সবকিছু বিঠা যাচ্ছে শুধু একমাত্র তোমার কারণে। স্বামীর সুখ কি জিনিস আজ পর্যন্ত একটু বুঝতে পারলাম না। কিভাবে তুমি আমার জীবনে অন্ধকার নামায় নিয়ে আসলে? একটাবার ভাবতে পারছো তুমি? তুমি কিন্তু এই বাকি জীবনটা আমার দায়িত্ব নেবে। আমি কোথাও যাব না। আমি তোমার কাছেই থাকতে চাই। থাকবে তুমি? দেখ রে বাবা, একটু ঠান্ডা মাথায় কথা বল। আসলে তুই এতটা নির্ভরশীল হয়ে যাচ্ছিস আমার উপরে কেন, আমি তো বুঝতে পারি। কারণ সেদিন রাত্রে যদি তোর মাকে মনে করে তোকে ওই যে ওইটা করে ফেলছিলাম, এই জন্য তোর স্বাদ লেগে গেছে মনে হয় না? এই জন্য তুই আমার কথা বলতে পারছিস না, আমার উপরে নির্ভর করে আমার সাথে জীবনটা কাটায় দিতে চাচ্ছিস। মনে করো তাই বাবা। আমি তোমার সাথে জীবনটা কাটাই দেব। তুমি আমার জীবনটা ধ্বংস করে দিছো। এখন তুমি আমার দায়িত্ব নেবে, আমি কোথাও যাব না। একটা ছেলে মেয়ে হলে তাও না এক কথা হতো, কিছুই তো হয় নাই। আমি যেমন মেয়ে তেমনই আছি। আর তুমি সেদিন মাকে মনে করে ভুল করে যেটা করছো করছো। আমার খুব ভাল লাগছে। এই জন্য আমি তোমার এই জামাইয়ের সঙ্গে যে আমার বিয়ে শাদী দিলে, তোমার জামাইও অত সুন্দর করে আমাকে জীবনে আপ্যায়ন করতে পারেনি, ওইভাবে দিতে পারেনি, বুঝতে পারছো? এখন শোনো, আমি আরো এইভাবে কান্নাকাটি সংসারে থাকতে পারবো না। এই দিনের পর দিন এইভাবে ওই আমার স্বামীর ভাগ আমি দিতেও পারবো না, এই সংসারে আমি থাকতেও পারবো না। এক কথা, তুমি আমার দায়িত্ব নাও। সারাটা জীবন তুমি আমাকে চলাবে। মা আর কতদিন, মা তো বুড়ো হয়ে গেছে। তুমি তো ওই রকমই আছো। তোমার সাথে আমি জীবনটা পার করে দেবো। থাকবে তুমি? হ্যাঁ রে বাবা, এই কথা বলতে তোর মুখে একটু আটকালো না? ও, এখন আটকাবে কেন? সেদিন দেওয়ার সময় তো মনে ছিল না। ভালোই তো ইয়ে করে দিলে। খুব মাকে মনে করিয়ে করলে। আর এখন মুখে আটকাবে তখন খুব স্বাদ লাগেছিল না? আর এখন নিতে কষ্ট হচ্ছে। হ্যাঁ। না রে বাবা, আমি তা বলছি না। আমার তো ভালোই লাগেছিল। আর আমি কি জানি যে তুমি আমার উপরে এতটা নির্ভরশীল হয়ে ওখান থেকে চলে আসতে চাচ্ছ? মানে সেই দিনের ওই বিষয়টা আসলে তোমার এতটা ভালো লাগছে এটা তো আমি জানি না, কিন্তু আমার তো ভালো লাগেছে। আমি ভুল করে করি আর যেভাবেই হোক হয়ে গেছে বিষয়টা। কিন্তু ওইটা তো আমি মন থেকে মুছে ফেলছিলাম, লজ্জাও পাইছিলাম। না না বাবা, মন থেকে মুছে ফেললে আর হবে না। সেই দিন শেষ, কারণ তোমার জামাই যদি কোনো ভুল কাজ না করতো, তার সংসারে যদি আমি থাকতাম,
তখন নয় এটা মানাতো, কিন্তু এই সংসারে আর আমি এইভাবে কিভাবে থাকবো বলো? এখনো কেবল আমার সংসার জীবন শুরু, আর সে যাওয়ার পথে এই কাজটা করে থুয়ে গেছে। তার নাকি পূর্বে ভালোবাসার সম্পর্ক ছিল ওই মেয়ের সাথে। তা তো আর আমরা জানতাম না, তোমরাও জানতে না, জানলে কি আর এই সংসারে আমাকে দিতে? তুমিই বলো। এখন যা হবার হয়েছে, আমার মতো এত সুন্দর জগন্বতী উচলম একটা সুন্দরী মেয়ে এই সংসারে, ওর সঙ্গে সতীনের ঘর করব না আমি। এক কথা শেষ। আমি তোমার সাথে বাকি জীবনটা কাটাতে যাই। আমি কোনো জায়গায় বিয়ে শাদিও করবো না, আর কোনো ছেলের কাছে যাব না। আমি কোনো ছেলেকে আর বিশ্বাসই ভরসাই পাচ্ছি না। বিশ্বাস করতে আমার খুব কষ্ট হবে। এই জন্য আমি তোমার সাথে থাকতে চাই। তুমি যে 2 দিন পারো, যেভাবে পারো আমাকে চালাও। আর যদি তুমি এই সুযোগটা আমাকে না দাও, তাহলে আমার যেদিক দু চোখ চলে যায় আমি কিন্তু সেদিক চলে যাবো বাবা। কারণ তোমার তা নিতে আমার খুব ভালো লাগছিল। আর তোমার জামাই অত সুন্দর করে আমাকে ইতিপূর্বে দেয়নি, বুঝতে পারছো? এই জন্য তোমার কাছে আমি যাবো, আমার খুব লোভ লাগেছে। তুমি আগে স্বীকার করো তুমি দেবে কিনা। শুনছো মেয়ের কথা? মনে হচ্ছে তোমার এখনই লাগবে। এই, আমি বাড়ি চলে আসতেছি কালকে, তোমাকে এসে ওখানে বাড়ির থেকে যাই তোমারে নিয়ে চলে আসতেছি। তারপর কালকেই না হয় তোমার আগে ঠান্ডা করবো না, হবে না তো? বাবা তুমি সত্যি বলছো? হ্যাঁ রে, একদম সত্যি বলছি। তুই আমার একটা মেয়ে, তুই কষ্টের মধ্যে থাকবি তা কি হয়? তুই যেভাবে সুখী হবি আমি তোকে তাই করব। তুই আমার কাছে যা চাইবি আমি তাই দেব। বুঝতে পারছিস? তোর আর এখন থেকে আর কোনো কষ্ট করতে হবে না। তোর জীবনে যা কিছু হয়েছে আসলে আমার মতেই হয়েছে। তো জামাইয়ের কাছে যতগুলো টাকা পয়সা দিছি সে বিদেশ গেছে গেছে, ওটারও আর আমার দরকার নেই। তুই এখানে আয়, ওরে পরিষ্কার করে দিয়ে তুই আমারে ধরে থাক। বাবা তুমি আমার লক্ষ্মী বাবা, আমার সোনা বাবা। অনেক ভালো বাবা তুমি। আমার জীবন থেকে অনেক কষ্টের বোঝাটা মনে হচ্ছে এখন হালকা হচ্ছে, কারণ জানো এখন আমার উঠতি বয়স, উঠতি সময়। আর পুরা সময় এখন আমার হচ্ছে আমার স্বামীকে কাছে পাওয়ার। সেটা তুমি যখন আলাদা করছোই, স্বামীর সুখ কি জিনিস, আসলে একসাথে থাকা কি জিনিস, এইগুলা তো আমি বুঝলামই না। আর যে সময়টা তুমি আসলে আমাকে এই ঝড়টা নামাই দিছো, এটা তুমি ঠান্ডা করবে। আমি তোমারটাই পেতে চাই, তোমারটাই নিতে চাই, জানো বাবা। তোমারটা অনেক বড় মোটা, আমার খুব ভালো লাগেছিল জানো। আর এটা কখনো আমি বলতে পারি না। তোমার জামাইরও এরকম না জানো, সে কখনো আমাকে আসলে এটা দিয়ে মনে হয় সুখী করতে পারতো না। তবুও সামাজিক হিসাবে তার সঙ্গে আমি সংসার করতে চাইছিলাম, কিন্তু ওই যে সে যে ভুল কাজটা করলো, তার সাথে তো আর আমি থাকতে এখন পারবোই না। আমি সোজা তোমার সাথে চলে আসবো। তুমি কালকে কিন্তু এসে আমাকে নিয়ে যাবে। আর শোনো বাবা, ওই মা বাড়িতে আসার আগে কিন্তু যে কয়দিন না আসে না আসবে, তুমি আমাকে ঠিকঠাক মতো একটু কয়টা দিন একটু ঠিকঠাক করে দিবে, বুঝতে পারছো? আর সুন্দর করে আমাকে একটু আদর আপ্যায়ন করবে। আমি তোমার মেয়ে না? কতদিন এভাবে অনাহারে রয়েছি, স্বামীটারে কাছে পাইনি, বিদেশ চলে গেল, 6টা মাসও সংসার করতে পারলাম না। আমার মধ্যে যে একটা না মানে যন্ত্রণা, মনের মধ্যে একটা কষ্ট, সবকিছু নিয়ে আমি স্বামীর সংসারে পড়েছিলাম। তো তুমি কিন্তু আসলে আমার এই দায়িত্বটা নেবে। সেদিনকার মতো না, তার চেয়েও সুন্দর করে তুমি আমাকে দেবে, পারবে তুমি? মানে আমার আর কিচ্ছু ভাল লাগতেছে না। আমার শুধু এটার কথাই মনে হচ্ছে, কেন যে সেদিন তুমি ভুল করে আমাকে এটা করলে আমি নিজেও বুঝতে পারি না। আর এই জন্য আমার মনে হচ্ছে কি জানো, যে তোমার সাথে আমি সারাটা জীবন বুকে পিঠে লেগে থাকি, তোমার সাথে আমি সংসার করি। মা এখন ওইসব বুঝবে না। আর মা কখনো বাধাও হবে না, মানে মাকে ম্যানেজ করে নেব সেভাবে আমি, তুমি সংসারে আসো। মা ওই সমস্ত বুঝবেও না। তুমি আমার বাবা না, তুমি প্রয়োজনে আমার রুমে থাকবে আমার কাছে। হুম। কিন্তু বাবা রে, এভাবে আর কতদিন চলবে বল? আমারও তো বয়স হয়ে গেল, তোর মাও বুড়ো হয়ে গেল। আর আমিই বা তোকে কতদিন এইভাবে সুখী করতে পারবো? তারপরে তো বাকি জীবনটা একটা পথ তোকে বাঁচতেই হবে। হ্যাঁ, তুমি যখন বুড়ো হয়ে যাবা, দেখবো যে তুমি আর চলতেছো না, তখন একটা চিন্তা ভাবনা করে যা হয় করা যাবে। মানুষের একটা সময় মানুষ একটা পথ উপায় বের করে না, তখন আমার যা হয় তাই হবে। শোনো বাবা, তুমি তো আর গরিব মানুষ না। তুমি সারা জীবন বসে খাওয়া, তোমার অর্থ অর্থ করে ফুরবে না কখনো। তাহলে তোমার সংসারে আমার মতো একটা মেয়ে সারা জীবন বসে খালে বা কি হবে? শুধু আমার স্বামীর অভাব, সেটা হ্যাঁ, তুমি দায়িত্ব নেও, তুমি পূরণ করবে, এটা হচ্ছে আমার দাবি। আর যতদিন তুমি পারো, তারপরে পরের চিন্তা আমার। তোমার এই নিয়ে টেনশন করা লাগবে না। আমি শুধু তোমার কাছে যে সুখী হতে চাই বাবা। তুমি আমাকে সুন্দরভাবে আদর আপ্যায়ন করবে, দারুণ ভাবে দিবে। তুমি আমার বাবা না? তুমি আমাকে যখন যেভাবে চাইবে, যেভাবে খুশি, আমি সেইভাবে তোমাকে আদর করব। এই সুযোগটুকু তুমি শুধু আমাকে দেবে। আর কিচ্ছু তোমার কাছে আমার চাওয়া পাওয়া নেই। মা কখনো এটা বুঝবেই না, তার আড়ালেই হয়ে যাবে। আর তুমিও দেখবা তখন আমার আমার সঙ্গে চলতে চলতে তোমার চেহারা স্বরূপ সব ভালো হয়ে যাবে। তুমি আবার নতুন জীবন ফিরে পাবে বাবা। অনেক সুখী করবো আমি তোমাকে। ইতিপূর্বে মাও তোমাকে এত সুন্দর করে সুখ দিতে পারেনি, এত করে সুন্দর করে আপ্যায়ন করতে পারেনি। আমি সেইভাবেই বাবা তোমাকে আপ্যায়ন করবো। এত সুন্দর করে সবকিছু দিব না,
তুমি একদম খুশিতে উৎফুল্ল হয়ে যাবা। দেখবা বাবা তুমি, শুধু আমি তো আমার মুখের গল্প না, সেদিন তো আসলে ভুল করে যেটা হয়েছে তখন তো লজ্জা কাজ করতেছিল, তুমি আসলে আমাকে বলতে পারছিলে না, আমি টের পেলে তোমাকে লজ্জায় বলতে পারছিলাম না, এইরকম একটা কিছু হয়েছিল। আর এখন থেকে তো তা না, জানা শুনে তারপরে মানে সজ্ঞানে সবকিছু হবে, বুঝতে পারছো? কত সুন্দর হবে বাবা, তুমি একবার ভাবতে পারছো? আর জানো বাবা, এইটা শুনছে আমার যে কি যে ভালো এখন লাগতেছে, যে কতদিন পর আমি তোমার সাক্ষাৎ পাবো। হ্যাঁ রে, নড়ে চড়ে বাপের ঘাড়ে চড়বি? কি এমন দেখছিস বাপের যে এত ভালো লাগলে তোর? আমার মধ্যে কি আছে রে বাবা? বাবা, তোমার ওই স্মার্ট চলাফেরা, সুন্দর উঁচু লম্বা ফিগার, মানে তোমার সমস্ত কিছু আমার ভাল লাগে জানো। কেন যে আমার হাজবেন্ডটা এরকম হলো না? আবার দেখো, যাই ছিল না ছিল, মোটামুটি তো একরকম ছিল, আবার কি একটা ভুল কাজ করলো যাওয়ার বেলায়, হ্যাঁ, আর একজন প্রেমিক রে বিয়ে করেছে চলে গেল, কি একটা যন্ত্রণার কথা। যাই হোক, ওসব বাদ দাও তো, আমি চলে আসি সংসার থেকে, ওরে একদম পরিষ্কার করে দেব, দিয়ে তোমারটাই আমি পেতে চাই, তোমার সাথে আমি থাকতে চাই। এইরকম একটা হ্যান্ডসাম বাবার মেয়ে আমি, আমার বড় গর্ব হয় বাবা, বুঝতে পারছো? তাই নাকি রে? হ্যাঁ, এইরকম প্রশংসা তোর মা জীবনে আমাকে করলো না। বড় আফসোস জানিস। তুই যখন একটা দিনেই দেখ না আমার সংস্পর্শে এসে তুই কতটা খুশি। তুই আমাকে এক মুহূর্তে চিনে ফেললি। চিনবো না? হ্যাঁ, তুমি যেভাবে ইয়ে করলে, যেভাবে দেও, কান্না লোভ লাগে। আমার তো ভালোই লাগতেছে, মানে আবারও যে পাইতে যাচ্ছি এই ভেবে দারুণ মনে হচ্ছে, আমি খুব খুশি বাবা জানো। এই 5 মিনিট আগে আমি দুঃখে সাগরে ভাসতেছিলাম, মানে আমার মনের মধ্যে কত কষ্ট, কত যে একটা ইয়ে, মানে আমার খুবই মনে হচ্ছে আমার জীবনে কেউ নেই। এই জন্য তোমাকে ফোন করে এইভাবে একটু উচ্চস্বরে কথা বললাম। যাই হোক বাবা, তুমি যখন আমার দায়িত্বটা নিয়ে নিছো, আমার যে এখন কি ভাল লাগতেছে বোঝাইতে পারবো না তোমাকে। দেখো, এই মুখেই কান্না, এই মুখেই হাসি ফোটালে তুমি, তুমি না আমার লক্ষ্মী বাবা আমার, হ্যাঁ? তো শোনো, অনেক কথাই বলছি, আর কথা বাড়াবো না, কোনো কিচ্ছু করা লাগবে না, সোজা তুমি আমার শ্বশুর বাড়িতে আসো, আমাকে নিয়ে চলে যাবা, আমি গাত্তিকুটি বাইরে ওখানে একদম সবকিছু নিয়ে চলে যাব, যাই আর আমি এই বাড়িতে আসবো না। তারপরে যা হয় হবে, আর ওর ফোনও আমি রিসিভ করবো না, ওই বিদেশি ওয়ালাটার। আর মা ওখানে থাক, মা যে কয়দিন থাকে থাক, মার আশা লাগবে না। তুমি আমার নিয়ে এই কয়টা দিন একটু ঠিকঠাক মতো এবেলা ওবেলা দাও, সুন্দর করে কিন্তু দেবা, ওই তার সেদিনকার মতো না, তার চেয়েও সুন্দর করে, বুঝতে পারছো? আমি তোমাকে দারুণ ভাবে খুশি করবো বাবা, তুমি একদম প্রস্তুত হয়ে চলে আসো, আমার যে এখন কি ভাল লাগতেছে। তা ঠিক আছে, রাখতেছি বাবা, অনেক কথা হয়েছে। হ্যাঁ রে মা, তোর মায়ের কি এই কথাটা আমি একটু বলবো? না না বাবা, আমার এই অসুবিধার কথা মাকে কিছু জানানোর দরকার নেই, মা আবার ওই পেশাদার মানুষ, ওই চিন্তা ভাবনা করে যাবে না, বুঝতে পারছো? আচ্ছা, তো অনেক কথাই হলো, আমি তাহলে রওনা হচ্ছি, চলে আসতেছি, তো রাখি এখন। ওকে, ওই বাড়িতে এসে ফোন দিও। ঠিক আছে, তো আল্লাহ হাফেজ। তো বন্ধুরা, আমার বাবা আর আমার এই সংলাপটি শুনে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তুমি যদি হামে মোহাম্মদ চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে তোমার কাছের বন্ধু বান্ধবকে শোনার সুযোগ করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, আগামীকাল আবারও সুন্দর গল্প নিয়ে আসছি, ততক্ষণে সবাই নিজের যত্ন দেবে, হামে মোহাম্মদ চ্যানেলের সাথেই থাকবে। আল্লাহ হাফেজ।